ত্রিপুরী সমাজের পূজা উৎসব। লেখক বিজয় কুমার দেববর্মন। আমরা এর আগের আলোচনাতে এই গল্পের বেশিরভাগ পার্টটাই পড়েছিলাম, কিন্তু আজকে আবার একেবারে শেষ পার্টটা, যেটা ত্রিপুরার জাতীয় উৎসব বলা হয় খার্চি পূজা, ওইটা আমরা আলোচনা করব। কিন্তু এটা আলোচনা করার আগে, শেষ পার্টটা আলোচনা করার আগে আমরা প্রথম দিকটা আবার একটু রিভাইজ করছি। যে আমরা দেখেছি যে ভারতের উত্তর পূর্ব যে রাজ্যগুলি আছে এর মধ্যে সব থেকে ছোট রাজ্য ত্রিপুরা। এখানকার সংস্কৃতি, এখানকার উপজাতি সম্প্রদায় সকলের জীবন এবং সংস্কৃতি নিয়ে লেখা হয়েছে গল্পটি, লেখক বিজয় কুমার দেববর্মন। উনি বলেছেন যে ত্রিপুরাতে 19টি উপজাতি সম্প্রদায় আছে, এর মধ্যে প্রধান উপজাতি সম্প্রদায় হচ্ছে ত্রিপুরী। তাদের ভাষা ককবরক এবং তাদের যে থাকার ঘর, টিলার উপর যে ঘর থাকে সেটাকে টংঘর বলা হয়। আর তাদের এই 19টি উপজাতি সম্প্রদায়, বাঙালি সব মিলিয়ে এখানে একটা বিশ্ব সংস্কৃতির মিলন ক্ষেত্র গড়ে উঠেছে। এবং লেখক বলেছেন এই ত্রিপুরা নামটি শুধুমাত্র আজকের নয়, এটা মহাভারতের যুগেই, মহাভারতের মধ্যেই ত্রিপুরার কথা উল্লেখ আছে। তো এই প্রধান উপজাতি সম্প্রদায় ত্রিপুরী, তাদের সংস্কৃতি নিয়ে আসলে যে উৎসবগুলি এখানে বর্ণনা করা হয়েছে, এর মধ্যে আমরা প্রথমে দেখেছি, তোমরা মনে থাকবে বা তোমরা শুনে থাকবে যে ত্রিপুরীদের প্রধান যে উৎসবটা সেটা হলো গড়িয়া পূজা। গড়িয়া পূজা কিভাবে পূজা করতে লাগে, গড়িয়া দেবতাকে কিভাবে স্থাপন করতে হয় একটি বাঁশের মধ্য দিয়ে, এবং কিভাবে সাজানো হয়, কিভাবে পূজা করা হয়, কবে শুরু হয়, এবং এই পূজার সমাপ্তি কিভাবে নিয়ম নীতি অনুসারে হয় সেটা আমরা আলোচনা করেছি। এই পূজার সঙ্গে একটা পূজার মিল আছে, সেটা মনে আছে কারোর? বলতে পারো কোন পূজার একটা সাজুজ্য লক্ষ্য করা যায় ত্রিপুরার গড়িয়া পূজার সঙ্গে? বিহু উৎসব। কোথাকার বিহু উৎসবটা? আসামের যে প্রধান উৎসব বিহু, তার সঙ্গে আমাদের ত্রিপুরার যে গড়িয়া উৎসব সেটার অনেকটা সাজুজ্য বা মিল রয়েছে আমরা দেখেছি। এরপরে আমরা দেখেছি যে তারা শস্য ক্ষেত্র, যেখানে তারা টিলার মধ্যে পাড়ার সবাই মিলে একটা টিলা পরিষ্কার করে সেখানে জুম চাষ করা হয়। এই জুম চাষ পাহারা দেওয়ার জন্য সেখানে টংঘর করা হয় এবং এই টংঘরে তারা থাকেও। তো এই যেখানে চাষ করা হয়, এই চাষের মধ্যে আমরা দেখি যে তারা 2-3 বছর থেকে 5 বছর সেটাকে জমিটাকে খালি রেখে দেয়, এরপরে আবার চাষ করে। এই যে খালি জায়গা সেখানে পূজা করে। আমরা দেখি এখানে তাদের যে প্রধান একটা অন্যতম পূজা পার্বণ সেটা হলো কের উৎসব। কের হলো মানে বন্ধন রক্ষা, আর বন্ধন হিসেবে এই পূজা করা হয় সব জাতির মধ্যে, মানুষের মধ্যে যাতে রক্ষা বন্ধন হয়। এই কের পূজা করার অনেক নিয়ম আছে। কের পূজা করার আগে লাম্প্রা দেবতার পূজা করতে হয়। লাম্প্রা দেবতার একটা নিয়ম নীতি আছে, ল্যাটিন ক্রস চিহ্নের মতো হয়। তারপর আমরা দেখেছি যে কের পূজা করার আগে কালী পূজা করতে লাগে। কের পূজার আরেকটা অঙ্গ হলো গঙ্গা পূজা। গঙ্গা পূজা কিভাবে করতে হয়, কের পূজা করার অনেক নিয়ম নীতি আছে। কিভাবে একটা পাড়ার মধ্যে মানে 2টা বাঁশ স্থাপন করা হয়, এই 2টা বাঁশের মাঝখানে কোনো জন্ম মৃত্যু নিষেধ আছে, এগুলি আমরা কের পূজার নিয়ম নীতিতে জানতে পারি। কের পূজা করার আগে আমরা আরো অনেক পূজা দেখেছি। গঙ্গা পূজা করা হয়। গঙ্গা পূজা করতে গিয়ে সেটা এর সঙ্গে সঙ্গেই তারা খুমনাই রক এবং বনি রক নামে বন দেবতার পূজা করে থাকে, যারা মৃত্যু দূত হিসেবে পরিচিত। আমরা কের পূজার সেই নিয়ম নীতি অনেক কঠিন এই ত্রিপুরী সমাজের কের পূজাটা, ঠিক আছে? আমরা গল্পের প্রায় বেশিরভাগ অংশই আমরা দেখবো যে বিভিন্ন পূজা পার্বণ নিয়েই গল্পটা লেখা হয়েছে। তো আমরা যে কথাটা বলেছিলাম এতটুকু পর্যন্ত আমরা
এর আগে আমরা আলোচনা করেছি, আমরা শেষ যে অংশটা, যে ত্রিপুরার রাজকুল কর্তৃক এই কের পূজা সাধারণত খার্চি পূজার পর সম্পন্ন হয়ে থাকে। তাহলে কের পূজার পর সম্পন্ন হয়ে থাকে। তাহলে আমরা এই খার্চি পূজাটা কি, এটা সম্পর্কে আমরা একটু আলোচনা করছি। সব মন্দির ত্রিপুরী লোক সম্প্রদায় প্রতি বছর পৌষ বা মাঘ মাসে তুইমা পূজা বা গঙ্গা পূজা করে থেকে আমরা জানি। এই গঙ্গা পূজার যাবতীয় সরঞ্জাম খরচপত্র সব গ্রামবাসীদের কাছ থেকে চাঁদা হিসেবে সংগ্রহ করা হয় এবং সুন্দর করে একটা সাজানো হয় গঙ্গা দেবীকে। সেখানে ছাগ পশু মুরগ বলিদান পূর্বক উৎসর্গ করে তুইমা পূজা বা গঙ্গা পূজার উদ্দেশ্যে নিবেদন করা হয়। নিবেদন করার পরে এবার তুইমা পূজা উৎসব সম্পন্ন করার পরে যে খার্চি পূজা হয় সেই সম্পর্কে আমরা অল্প বিস্তার জানবো। এখানে খার্চি পূজা হলো ত্রিপুরীদের এক অতি জনপ্রিয় উৎসব। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লাষ্টমী তিথি থেকে শুরু করে ধারাবাহিকভাবে সপ্ত দিবস পর্যন্ত 7 দিন এই পূজা চলে। সপ্তাহকাল ব্যাপী এই খার্চি পূজা উৎসবকে ত্রিপুরীদের জাতীয় উৎসব বলে উল্লেখ করা হয়। তা আমরা জাতীয় উৎসবের সঙ্গে এখানে আমরা সংজ্ঞাগত একটা কিছু পার্থক্য হবে। জাতীয় বলতে আমরা বুঝি সারা ভারতবর্ষ বোঝায়। তখন যখন এই পূজা শুরু হয় তখন ত্রিপুরা ছিল স্বতন্ত্র দেশ একটা, ওই হিসাবে এটাকে জাতীয় উৎসব বলে গণ্য করা হয়েছিল। তো এই পূজা যে পরিচালনা করেন, এই পূজা পুরোহিতকে, প্রধান পুরোহিতকে বলা হয় চন্তাই, এবং অন্যান্য যে পুরোহিত থাকে তাদেরকে দেওয়াই বলা হয়। খার্চি হলো ধরিত্রী তথা পৃথিবীর পূজা, ধরিত্রী মায়ের পূজা। খার্চি পূজা মানে ধরিত্রী মায়ের মানে মাটির পূজা সেখানে করা হয়। খার্চি পূজার শুরু থেকে সপ্তাহ কাল ব্যাপী 14টি দেবদেবীর পূজা হয়। এই 14টি দেবতাকে একসঙ্গে বলা হয় চতুর্দশ দেবতা। চতুর্দশ দেবতা বলা হয়। এই চতুর্দশ দেবতা কারা? হর, উমা, হরি, লক্ষ্মী, বাণী, কার্তিকেয়, গণেশ, ব্রহ্মা, পৃথ্বী, সমুদ্র, গঙ্গা, অগ্নি, কামদেব এবং হিমাদ্রি। এই 14 দেবতার পূজা হয়। এই জন্য এই দেবতার নাম 14 দেবতা বা চতুর্দশ দেবতার পূজা নামে পরিচিতি লাভ করেছে। এই চতুর্দশ দেবতা ছিল আমাদের রাজ পরিবার, ত্রিপুরার যে রাজ পরিবার, এই রাজ পরিবারের কুল দেবতার পূজা। কুল দেবতা মানে, কুল মানে বংশ, বংশ পরম্পরায় যে পরিবারের যে পূজা হয় সেটা ছিল সে রাজ পরিবারের ভিতরে। ধীরে ধীরে এই পূজাটা সব মানুষের জন্য এটা প্রচার হয়ে গেল। তাছাড়া আমাদের রাজতন্ত্র তো নেই, ফলে এটা জনগণের পূজা হয়ে গেল। এবং বিভিন্ন চতুর্দশ দেবতার মধ্যে দেবাদিদেব মহাদেবকে সবার উপরে যে দেবতা থাকে সেটা হলো মহাদেবের থাকে। এই সকল দেবদেবীর কোনো পূর্ণ অবয়ব মূর্তি নেই, মানে মুখটাই শুধু আছে, দেহটা নেই, শুধু মুখের পূজাটাই হয়। মানে গলা থেকে উপরের জায়গাটাই মূর্তিটা আছে, আর বাকি শরীর নাই, শুধু মুখটাই থাকে। কেবলমাত্র দেবাদিদেব শিবের প্রতীক রূপটি রজত মণ্ডিত। যে শিবের যে মূর্তিটা সেটা রজত মণ্ডিত। রজত মণ্ডিত মানে সাদা রূপা দিয়ে তৈরি, একমাত্র সাদা যে মূর্তিটা দেখবা যায় 14টার মধ্যে, সেটা হলো মহাদেবের মূর্তিটা রজত মণ্ডিত। অন্য সকল দেবদেবীর প্রতীক মুখ সমূহ ব্রোঞ্জ তথা কাংস ধাতু দ্বারা তৈরি।
আর বাকি যে মূর্তিগুলি কাংস ধাতু দিয়ে তৈরি, মানে ব্রোঞ্জ দিয়া তৈরি অন্য সবগুলি মূর্তি। ভগবান বিষ্ণু এবং কুলদেবী লক্ষ্মী সাথে দেবাদিদেব শিবের প্রতীক রজত মুন্ডটি নিত্য অর্চিত হয়ে থাকে। বলছে যে কুলদেবী লক্ষ্মী এবং বিষ্ণু, ভগবান বিষ্ণু এবং দেবাদিদেব মহাদেবের এই তিনটা মূর্তি মন্দিরে সারা বছর পূজা হয়। বাকি মূর্তিগুলি রেখে দেওয়া হয় অন্য জায়গার মধ্যে, সারা বছর পূজা হয় না। ওই নির্দিষ্ট 7 দিনই 14 জনের পূজা একসঙ্গে হয়, বাকিগুলি হয় না। তিনটা মূর্তি সারা বছর হয়। আমরা জানি যে পূর্বে আগেকার দিনে এই পূজা ত্রিপুরা রাজ্যের তদানীন্তন রাজধানী রাঙামাটিতে, বর্তমান উদয়পুর, সেখানে অনুষ্ঠিত হতো আগে। এই চতুর্দশ দেবতা বিগ্রহ উদয়পুর থেকে পুরাতন হাভেলি মানে পুরাতন রাজবাড়িতে সেটা নেওয়া যায়, তথা পুরাতন আগরতলার বর্তমান মন্দিরে এই বিগ্রহের পূজা হয়ে আসছে। তাহলে আমরা রাজবাড়িটা উদয়পুর থেকে পুরাতন আগরতলা, মানে বর্তমানে যেখানে মন্দিরটা আছে চতুর্দশ দেবতা, এখানে রাজবাড়ি ছিল, পরে আগরতলার মধ্যে রাজবাড়ি চলে আসছে, ফলে এখানে মন্দিরটাই রয়ে গেছে। ঠিক আছে। এই চতুর্দশ দেবতা বৃন্দের প্রতিটি প্রতীক দেবদেবীর মস্তক দেশ অর্ধচন্দ্র কলা লাঞ্ছনা দ্বারা প্রকাশিত। কথার মানে হইল যে প্রতিটি মূর্তি, এই যে মুখাবয়বটা আছে, মুখাবয়ব, মুখ যুগ অবয়ব, মুখের যে চেহারাটা আছে মূর্তিগুলি, প্রত্যেকটি মূর্তির মাথার মধ্যে এবং অর্ধচন্দ্র কলা, মানে অর্ধেকটা চাঁদের মতো একটা থাকে। এই চিহ্নটা মানে লাঞ্ছনা দ্বারা শোভিত হয়, মানে সব মূর্তির মধ্যে এটা আছে। মানে এর সঠিক কারণ অজ্ঞাত, কেন এগুলি আছে এটা মানে বোঝা যাচ্ছে না। তবে অনুমান করা হচ্ছে যে ত্রিপুরা রাজ্যের নৃপতি কুল চন্দ্র বংশোদ্ভূত বলে তাদের কুল দেবতা প্রতিটি দেবদেবীর মস্তক দেশ অর্ধ চন্দ্রকলা লাঞ্ছনা দ্বারা ভূষিত করেছেন। মানে মনে হইতেছে যে ত্রিপুরার রাজারা সেই প্রাচীনকালে তারা চন্দ্র বংশজাত ছিল মনে হচ্ছে। এই চন্দ্র বংশজাত বলে এখানে চন্দ্র আঁকা আছে প্রতিটা মূর্তির মাথার মধ্যে, এমনই মনে করা হচ্ছে। ঠিক আছে। তো অন্য সকল দেবদেবীর মস্তক দেশে অনুরূপ অর্ধচন্দ্রকলা চিহ্ন সচরাচর দৃষ্ট হয় না। অন্য সময় অন্য মূর্তিগুলির মধ্যে সবসময় দেখা যায় না। ত্রিপুরার কুল দেবতা চতুর্দশ দেবতার ন্যায় মস্তক দেশে শোভিত অর্ধচন্দ্রকলাকৃতি রূপ প্রাচীন সুমেরীয়দের মধ্যে প্রচলিত ছিল। তাহলে এইরকম যে মন্দিরের স্টাইল অর্ধচন্দ্রকলা এই লাগানো, এটা সুমেরু সভ্যতার মধ্যে দেখা গিয়েছিল, প্রাচীন সভ্যতা সুমেরু সভ্যতার মধ্যে। ঠিক আছে। আমরা এতটুকুই জানতে পারি ত্রিপুরার মানে আদিবাসীদের জাতীয় উৎসব, আমাদের ত্রিপুরার বর্তমান জাতীয় উৎসব খাচ্চি পূজা সম্পর্কে। ঠিক আছে, আমরা এতটুকু পেলাম।